This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries, and communal disharmony. নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। ভোটের ফলাফল বেরোনোর পর বঙ্গ বিজেপির বৈঠক, সেই বৈঠকে নেই শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তিনি নিজে বলছেন যে তিনি কুচবিহারে রয়েছেন, যেটা আমরা দেখেওছি, কারণ ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত যারা তাদের পাশে থাকার জন্য অমিত শাহর নির্দেশে তিনি কুচবিহারে গেছেন। কিন্তু আজকের এই বৈঠকে শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি, সেটা নিয়ে ইতিমধ্যেই বিস্তর জলঘোলা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এর পাশাপাশি আবারও রাজ্যে বিজেপির কেন্দ্রীয় দল আসতে চলেছে ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য। আর অমিত মালভিয়া তাঁর টুইটে চাঞ্চল্যকর অভিযোগ, তিনি বলছেন যে এই রাজ্যের আমলাদের একটা বড় অংশ, তারা সেন্ট্রাল কাডারের হন বা স্টেট কাডারের, তারা বিজেপিকে নাকি নিয়মিত তথ্য সরবরাহ করেন এবং যারই পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রুদ্ধদ্বার বৈঠক। এই সব নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গেও পরিচয় করাবো। তবে শুরুতে চোখ রাখবো লোকসভা ভোটের পর প্রথম বৈঠক বঙ্গ বিজেপির। ফলের কাটা ছেঁড়া পদ্ম শিবিরের নেতাদের, কিন্তু গড়হাজির শুভেন্দু। 1918 পেলেও 24-এর মহাসংগ্রামে মাত্র 12 আসনেও সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপিকে। আশা জাগিয়েও বাংলায় এই হাল কেন? ভোটের পর এই প্রথম ফলের কাঁটা ছেঁড়া নিয়ে শনিবার বৈঠকে পদ্ম শিবিরের বঙ্গ ব্রিগেড। রাজ্য বিজেপিতে শেষ হচ্ছে সুকান্ত মজুমদার জামানা। ফলে বালুরঘাটের সাংসদের পর কার মাথায় উঠবে রাজ্য বিজেপির সভাপতির শিরোপা, তা নিয়েও আগ্রহ তুঙ্গে। কিন্তু এমন গুরুত্বপূর্ণ বৈঠকেই নেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে ময়দানে নেমেছে বিজেপি। সেই সূত্রেই শুভেন্দু এদিন যান কোচবিহারে, দেখা করেন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে। তার সঙ্গে ছিলেন কোচবিহারের বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আক্রান্তদের কাছে আগে থাকতে হবে। কোর কমিটিতে 18 জন সদস্য আছে, 17 জন ওখানে থাকবে, কোনো প্রবলেম নেই। 16 জন, আমরা দুজন এখানে আছি। আমি আমার ফিরে গিয়ে রাত্রে বা কালকে গিয়ে সইটা করে দেবো। ওখানে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই আমরা পূর্ণ সমর্থন করব। পরে ওনার মতামত আমরা জেনে নেব। অবশ্যই পরে একসময় বসা হবে, বসে আমরা সবার মতামত নেব, কেন হয়েছে, কি হয়েছে, সমস্ত মতামত নেব এবং আমাদের কেন্দ্রীয় স্তরের নেতারা প্রয়োজনে মতামত দেবেন। ভোটে ধাক্কা খেলেও ফল ঘোষণার পর তৃণমূলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে সক্রিয় শুভেন্দু। এই নিয়ে রাজভবনের সামনে ধর্নাতেও বসতে চলেছেন তিনি। আমি কলকাতা পুলিশের কমিশনারকে পরশুদিন চিঠি দিয়েছি। বিরোধী দলনেতা এবং আক্রান্তরা 5 দিন আমরা ওখানে বসবো। সেখানে এখনো পর্যন্ত সিপি কোনো রেসপন্স করেননি। আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার দেবো ঠিক করেছি। এদিন ডায়মন্ড হারবারে দলীয় কর্মী সমর্থকদের একাংশের সঙ্গে দেখা করেন দিলীপ ঘোষ। বিজেপির অভিযোগ তারা ঘর ছাড়া, সেখান থেকে তৃণমূলকে নিশানা করেন তিনি। এরপর সন্ধ্যায় মুরলীধর সেন লেনে পৌঁছন দিলীপ ঘোষ। লোকসভা ভোটে হারের পর কাঠিবাজি মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছিলেন দিলীপ ঘোষ। জল্পনা শুরু হয় বৈঠকে শুভেন্দুর সঙ্গে মুখোমুখি হবেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত তা হলো না। ক্যামেরায় দীপের সঙ্গে মৌমিতার রিপোর্ট, জি 24 ঘন্টা। মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আমি মৌমিতার কাছে যাব। মৌমিতা, যদিও শুভেন্দু অধিকারী বলছেন যে ভোট পরবর্তী হিংসায় যারা আক্রান্ত হয়েছেন তাদের পাশে থাকতে তিনি অমিত শাহর নির্দেশে কুচবিহার গেছেন, কিন্তু আজকে যে কোর কমিটির বৈঠক, এরকম একটা আবহে যখন আমরা দেখতে পাচ্ছি যে এই ফলাফল প্রকাশের পর বঙ্গ বিজেপির একটা অংশ তারা আকারে ইঙ্গিতে শুভেন্দু সুকান্তদের দিকে আঙুল তুলছেন। দিলীপ ঘোষ তিনি গতকাল বৈঠক করেছেন, তার অনুগামীরা দিলীপ ঘোষকেই সভাপতি চাই এই মর্মে স্লোগান দিয়েছেন। সেরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর এই অনুপস্থিতি, সেটা কি শুধুমাত্রই একটা সূচি অনুযায়ী তিনি কুচবিহার গেছেন, এত সহজে ধরে নেওয়া যায়, নাকি অন্য জল্পনাও থাকছে? দেখো, একাধিক জল্পনা উঠেছে এবং দিলীপ ঘোষ তিনি যে আজকের বৈঠকে মুখ খুলবেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং গতকালই তার অনুগামীদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তিনি চুপ থেকেছেন, কিন্তু তার অনুগামীরা যে বার্তা ছড়িয়েছিল এবং তিনি তার আগে প্রকাশ্যে
কোট অ্যান্ড কাঠিবাজি মন্তব্য করে যাদের দিকে নিশানা করেছিলেন, সেটা কিন্তু বুঝতে কারোর অসুবিধা হয়নি যে তার নিশানায় ছিলেন বঙ্গ বিজেপির প্রথম দুই নেতা, যাদের নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ, যাদের পারফরমেন্স নিয়ে চুলচেরা বিশ্লেষণ হওয়া উচিত বলে তিনি দাবি করেছিলেন। আজকের বৈঠকে মনে করা হয়েছিল যে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ তারা মুখোমুখি হতে পারেন, যদিও সেই অবকাশ হতে দিলেন না শুভেন্দু অধিকারী। তিনি কোচবিহারে চলে গেলেন এবং কোচবিহারে যাওয়ার যে শিডিউল তার আগে থেকেই ঘোষণা করা ছিল, কিন্তু তার সন্ধেবেলায় ফিরে আসারও কথা ছিল। তিনি বলছেন যে অমিত শাহর নির্দেশ নিয়েছেন তিনি, এবং অমিত শাহর নির্দেশ অনুযায়ী সন্ত্রাস কবলিত এলাকায় বিজেপির কর্মীদের পাশে থাকা তার সবথেকে বেশি প্রায়োরিটি বলে মনে হয়েছে। কিন্তু আজকের বৈঠকটাও বঙ্গ বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোর কমিটির আজকের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু হারের কারণ নিয়ে পর্যালোচনা হচ্ছে। শুধু তাই নয়, আগামী দিনের রণকৌশল নিয়েও কিন্তু আজকে বৈঠকে বসেছেন সকলেই। কী কারণে হার হলো, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যে সমস্যা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে এবং বঙ্গ বিজেপির অন্দরে যে প্রশ্নগুলো উঠেছে, সেই সমস্তটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠেছে। কিন্তু তার আগেই শুভেন্দু অধিকারী যেখানে নিজেই মন্তব্য করেছিলেন যে সংগঠনের সব ব্যাপারে তিনি মন্তব্য করেন না, তিনি সব ব্যাপারে ঢোকেন না, সেই জায়গাটাই বোঝাতে চাইলেন কিনা বা স্পষ্ট কোনো বার্তা দিতে চাইলেন কিনা সে বিষয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এবং পাশাপাশি আজকের বৈঠকে না থেকে তিনি সন্ত্রাস কবলিত এলাকায় যেমন থাকলেন, তেমনি আগামীকাল যেটা ঠিক হয়েছে, সুকান্ত মজুমদার তিনিও যাবেন জয়নগরে, দিলীপ ঘোষ তিনি যাবেন বর্ধমানে। একাধিক কর্মসূচি রয়েছে এবং আগামীকালই শুভেন্দু অধিকারী রাজভবনেও যেতে চলেছেন বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। মৌমিতা, ধন্যবাদ। মৌমিতা আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন আজকে আলোচনায়, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে অভ্র সেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ্ত মুখার্জি, সিপিআইএমের পক্ষ থেকে শতরূপ ঘোষ, শুভাশিস ভট্টাচার্য কংগ্রেসের পক্ষ থেকে, এবং রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সম্বিত পাল। আমি প্রথমে অভ্রর কাছে আসি। অভ্র, আজকে এরকম একটা ক্রুশিয়াল মিটিং হচ্ছে বিজেপির কোর কমিটির, যেখানে এই ভোটের যে ফলাফল এ রাজ্যে তাই নিয়ে কাটাছেঁড়া হওয়ার কথা, অথচ শুভেন্দু অধিকারী সেখানে অনুপস্থিত। মৌপিয়াদি, একটা জিনিস আমি প্রথমেই বলে দিতে চাই যে ভোটটা কাদের জন্য এবং কারা পার্টিসিপেট করে। সাধারণ জনগণ পার্টিসিপেট করে, এবং সাধারণ জনগণের মধ্যে আমাদের দলের কর্মীরাও রয়েছেন, বুথ স্তরের যারা খেটেছেন তারা রয়েছেন। তাদের উপর যেভাবে আক্রমণ নেমে এসছে পোস্ট পোল ভায়োলেন্সে, সেটা কি ইম্পর্টেন্ট নয়? আপনি কি মনে করেন যে তাদের পাশে দলীয় নেতৃত্বে থাকা উচিত নয়? এক্স্যাক্টলি অভ্র, তুমি যেটা বলছো আমি সেটার সঙ্গে 200% সহমত, এবং সেই কারণেই আমার প্রশ্ন তোমার কাছে যে তাহলে তোমার কথা ধরে নিলে শুধু শুভেন্দু অধিকারী কেন, সুকান্ত মজুমদার থেকে দিলীপ ঘোষ থেকে কোর কমিটির সমস্ত সদস্য, তাদের এই মুহূর্তে এই মিটিংটা পোস্টপোন করে তাদের ওই মানুষদের কাছে সেটা যদি প্রায়োরিটি হয় থাকা উচিত ছিল। একদম, আপনি 10 থেকে 15 সেকেন্ড আগেই যে প্যাকেজটা দেখালেন সেখানে দেখালেন যে অন্যান্য নেতৃত্ববৃন্দ কালকে এবং পরশু কোথায় যাবেন। এতদিন পরের বিষয়টা নয়, একের পর এক কর্মসূচিতে কিন্তু তারা প্রত্যেকে পৌঁছচ্ছেন, সেটা পরিষ্কার হচ্ছে। আমার কথা বলতে হচ্ছে না, আপনাদের প্যাকেজেই সেটা পরিষ্কার হচ্ছে। শুভেন্দু অধিকারীও তো পৌঁছেছেন, তো সেটাই তো, সেটা নিয়ে আপনারা প্রশ্ন করছেন কেন তাহলে? মানে উনি যদি কোর কমিটির বৈঠকে বসে থাকতেন তাহলে একটা জল্পনার জায়গা থাকতো যে দেখুন যারা এরকম ভাবে আক্রান্ত হয়েছে তাদের পাশে না থেকে এরা কোর কমিটিতে বসে মিটিং করতে ব্যস্ত। আমি বলছি মিটিং নিয়ে প্রশ্ন তুলছে বা কে, আমি বলছি মানে ব্যাপারটা আমাকে একটু বলতে দিন দিদি। উনি যদি মিটিং এ থাকতেন তাহলে হতো, দেখুন সব বড় বড় তাবর নেতারা মিটিংই করছেন, কর্মীদের পাশে কেউ দাঁড়ায় না। এবার যখন কর্মসূচি এভাবে নির্ধারণ করে কোনো নেতা কারুর পাশে দাঁড়াতে গেছেন, তখন প্রশ্ন উঠছে আরে ওই একজন ব্যক্তি তো এই কোর কমিটির মিটিং এ নেই, আর বাকি নেতারা তাহলে এই দিনই কেন যায়নি, বাকি নেতারা কেন কাল বা পরশু যাচ্ছে? এটা হতে পারে না। একটা মিটিং এ মোটামুটি কতক্ষণ সময় লাগে? একটা মিটিং এ 8 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, 4 ঘন্টা হতে পারে, 6 ঘন্টা হতে পারে। মিটিং এর দাঁড়ান আমাকে শেষ করতে দিন। মিটিং এর কি এজেন্ডা? মিটিং এর আমাকে শেষ করতে দিন। 6 দিন যদি কোনো মিটিং চলে, কোনো পর্যালোচনা চলে, নিশ্চয়ই মাঝে মাঝে গ্যাপ থাকবে, কিন্তু 6 দিন কেন, 7 দিন কেন, 1 মাস ধরেও কোনো পর্যালোচনা চলতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। সেটা আমাদের দল 6 মিনিটে পর্যালোচনা করবে নাকি 6 দিন ধরে করবে কি 6 ঘন্টা ধরে করবে, সেটা দলীয় অভ্যন্তরীণ ব্যাপার। এটা তো কেউ এই প্রশ্ন তুলতে পারেন যে অভ্র সেন তিনি এই সময় কেন 24 ঘন্টা স্টুডিওতে বসে আছেন, কেন পোস্ট পোল নির্দেশ দিয়েছে বলে আমাকে দলের কথা বলতে দল আমাকে পাঠিয়েছে। এবার আমি যদি আপনাকে প্রশ্ন করি মুভিদি, আমি জাস্ট 10 সেকেন্ড আমাকে শেষ করতে দাও। অর্থাৎ কাজের ডিভিশন করা যায়, অর্থাৎ প্রায়োরিটাইজ করা যায়, এবং এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই যে আজকের কোর কমিটির মিটিংটা সেটা অন্য মিটিংগুলোর থেকে আলাদা এবং মোর ক্রুশিয়াল। এবার আমি আপনাকে বলি, সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী, যেখানে দিলীপ ঘোষরা পরোক্ষভাবে
যেদিকে নিশানা করছেন সেটা যে শুভেন্দু অধিকারী, এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর আমার তো মনে হচ্ছে না, আপনার মনে হতে পারে, আমি আপনাকে বলছি আমি তো স্কলার না। আমি স্কলার কি স্কলার না সেই তর্ক আমি ঢুকছি না। আমি বলছি যেদিন শপথ গ্রহণ হলো মৌপিয়াদি, যেদিন শপথ গ্রহণ হলো কয়েকদিন আগে আমি আপনাদের চ্যানেলে এসেছিলাম, আপনি সেদিন 3 ঘন্টা শো করেছিলেন। এবার 3 ঘন্টা শো না করে আপনি 24 ঘন্টা শো করেননি কেন, 6 ঘন্টা শো করেননি কেন? করতেই তো পারতেন, মানে আলোচনাটা প্রথমে 1 ঘন্টা না করে 3 ঘন্টা আলোচনা করে তারপর শব্দগুণ দেখাতে পারতেন। এটা আপনার প্রেরোগেটিভ ছিল। ঠিক তেমনিভাবে কবে মিটিং হবে, কতক্ষণ মিটিং হবে সেটা দলীয় সিদ্ধান্ত। এবার সেখানে দাঁড়িয়ে তার মানে এই নয় কোনো মিটিংয়ের জন্য যে আমাদের কর্মীদেরকে আমরা ভুলে যাব, সেটা তো হতে পারে না। তো সেখানে দাঁড়িয়ে আজ দাদা আপনার সময় বলবেন, আপনার সময়। আপনার মনে হচ্ছে আপনি ফেসেছেন, আমি ফেসেছি, আমার মনে হচ্ছে না আমি ফেসেছি। আমি যেটা সোজা কথা সোজাভাবে বলছি। এবার সেখানে আপনি যদি জল্পনা ক্রিয়েট করে একটা টপিক, একটা ডিবেটের টপিক ক্রিয়েট করেন, এবার আমার কিছু বলার নেই। শুভেন্দু অধিকারী তো ডাক্তার নয় যে এক্ষুনি যেতে হবে পেশেন্ট বাঁচাতে। আপনি কি ডাক্তার? আপনি কি ডাক্তার? আমরা দেখেছি সভাপতি যায়, আমরা যেখানে সভাপতি যায় কোনো কিছু হলে আমাদের দলের নেতারা কবে যাবেন সেটা কংগ্রেস ঠিক করে দেবে। না কখনো কংগ্রেস ঠিক করে দেবে না, কখনো। আমাদের দলের নেতা কোথাও গেলে আপনাদের সমস্যা হচ্ছে, অবস্থা ছিল না, সমস্যা না গেলে সমস্যা। বিষয়টা এখানে আমি দিয়ে আসছি, 28টা টিকিট দিয়েছে, সব টিকিটগুলো কোথায় যাবে সেটা দলীয় প্রেরণা দিয়েছে, যার ফলে খারাপ হয়েছে। আমাদের দলের নেতারা কবে কোথায় কখন যাবে সেটা আমাদের দলীয় সিদ্ধান্ত, দলীয় প্রেরোগেটিভ। আমরা দলের অভ্যন্তরে বলে দেব, একদম দলীয় সিদ্ধান্ত। শুনবো না। এক সেকেন্ড, দলের অভ্যন্তরে যদি সমস্ত কিছু বুঝে নেওয়া হয় বা বুঝে নেওয়াটাই যদি আদর্শ হয়, দিলীপ ঘোষ কেন কাঠিবাজি মন্তব্যটা দলের অন্দরে না করে বাইরে করলেন? কাঠিবাজি মন্তব্যটা কি করলেন? আপনি কাঠিবাজি মন্তব্যটা প্রেক্ষাপটটা যদি তুললেন, শুনুন না বপিতা, আমার কথা শুনুন না। শোনো না, আমার কথা শোনো। তাহলে দিলীপ ঘোষ যেটা করেছেন তুমি তাহলে পরোক্ষে বলে দিলীপ ঘোষ। না, আমি মোটেও বলছি না। তা তুমি বলছো দলের অভ্যন্তরে, আমাকে বলতে দিন, আমাকে উত্তরটা দিতে দিন। দলের অভ্যন্তরে এগুলো মিটিয়ে নেওয়া উচিত। আমাকে উত্তরটা দিতে দিন। উনি যে কাঠিবাজির যে মন্তব্যটা করেছেন, আমার বলা আপনার বলা তার সঙ্গে আপনি প্যাকেজটা 10 সেকেন্ড মধ্যে চালিয়ে দিন না। পুরো মন্তব্যটা চালাবেন, এদিক ওদিক থেকে না কেটে। পুরো মন্তব্যটা যদি চালান, আপনার বলার ইচ্ছা করছে আপনি এবার কাঠিবাজির মন্তব্যটা যেটা উনি করেছেন, আপনি যদি পুরো মন্তব্যটা চালান এদিক ওদিক সেদিক থেকে না কেটে, তাহলে বুঝতে পারবেন ওখানে জল্পনার কোনো বিষয়ই নেই। আর উনি কাউকে নাম করে বলেননি, দলের বিরুদ্ধে কোনো রকমের কমেন্টারি করেননি, পরিষ্কার বলছেন। যার বক্তব্য তোমার কথা মতো এদিক ওদিক সেদিক কেটে সংবাদ মাধ্যম দেখিয়েছে, তার কিন্তু এদিক ওদিক সেদিক কাটা নিয়ে তার কোনো ডিসক্লেমার দেওয়া নেই, তুমি দিচ্ছ। উনি বক্তব্য রাখছেন, আপনি মাথা পা হাত কোন দিক দিয়ে কেটে ওই বক্তব্য আপনার কথা স্পেসিফিক্যালি বলছি না, কোনো মিডিয়া হাউস বা কোনো মিডিয়া পার্সন কোন রকম ভাবে কেটে ছেড়ে ওটা প্রেজেন্ট করবে সেই দায়িত্ব কি ওনার? উনি তো কেটে ছেড়ে বক্তব্য রাখেননি, উনি তো পুরো বক্তব্যটা রেখেছেন। কিন্তু এট দ্য সেম টাইম পুরো বক্তব্যটা যদি শোনা হয় জল্পনার জায়গায়, আমি তো বলছি কাটিবাজি কথা যায়নি। দাঁড়ান না, আমি সুভাষিস দা বলতে কি আপনাকে বোঝাচ্ছি? এক সেকেন্ড, আপনার সারনেম নিয়ে বাকি বিষয়টা নিয়ে তারপর তো বললে বোঝাবো। আপনি এটা কি বলতে সুভাষিস দা আমায় বলতে দিন। আচ্ছা, কতগুলোর সামনে পেছনে ডাইনে বাঁয়ে কাটা হয়েছে? দিলীপ ঘোষ তিনি বলছেন যে তার যারা দলের কর্মীরা তারা বলেছেন যে মেদিনীপুরে আপনি যদি আসতেন তাহলে জিতে যেতেন। হ্যাঁ, এটা দেখি তিনি বলছেন আমি মেদিনীপুরে যেতেও পারি, আমি আসবো। এক সেকেন্ড, লকেট চ্যাটার্জি কি বলছেন এটি শোনাবো সরাসরি। লোকসভা ভোট যেহেতু আপনারা অনেকে প্রার্থী ছিলেন, এই কোর কমিটির প্রায় জনাদশেক প্রার্থী আপনারা ছিলেন, ফল নিয়ে কোনো আলোচনা হলো, জয় পরাজয় নিয়ে? না, এই বিষয় নিয়ে এত কম সময়ের মধ্যে আমার মনে হয় আলোচনাটা হয় না। এই বিষয় নিয়ে আমাদের ভবিষ্যতে আলোচনা হবে। পরবর্তী সন্ত্রাস নিয়ে কি কেন্দ্রীয়? আমাদের এই নিয়ে কোনো আলোচনা হয়নি, আমাদের এই নিয়ে অনেক দীর্ঘ আলোচনা আছে, কিন্তু সেটা ভবিষ্যতে নিশ্চয়ই হবে। এখন আমাদের সামনে বিধানসভা উপনির্বাচন আছে, সেই নিয়ে আলোচনা। দিল্লিতে গিয়েছিলেন, দিল্লিতে কোনো নেতৃত্বের কাছে আপনার কেন্দ্র নিয়ে কোনো কথা হলো? না না না, সেরকম না। আমি নিজে গেছিলাম, আমার নিজের অনেক পার্লামেন্টের অনেক কাগজপত্রের বিষয় ছিল, সেগুলোর কাজ ছিল আমার। ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে কি কেন্দ্রীয় নেতৃত্ব আপনাদের কোনো বিশেষ বার্তা দিয়েছে? ভোট পরবর্তী সন্ত্রাস যেগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে, সেগুলো নিয়ে তো আমাদের প্রতিনিধি দল আসছে এবং আমরাও পুরোপুরিভাবে পার্টি থেকে এই কার্যালয় থেকে সম্পূর্ণভাবে প্রত্যেকের ওপর নজর রাখা হচ্ছে। প্রত্যেকটা লোকসভা, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা বিধানসভায় কত কার্যকর্তা আছে তাদের ফোন কলের মাধ্যমে তাদের যোগাযোগ রাখা হচ্ছে ডেফিনেটলি, কারোর যেন কোনো অসুবিধা না হয়।
এবং সেজন্য আমাদের টিমও তৈরি করা হয়েছে এবং সেন্ট্রাল থেকে টিমও তারা আসছে, তারা পরিদর্শন করবে। এটা কি প্রার্থী যারা ছিলেন লোকসভায় আজকের বৈঠকে শুভেন্দু অধিকারী তিনি থাকলেন না, তিনি অনুপস্থিত থাকলেন, কোনো কারণ রয়েছে? না, হতেই পারে, সবসময় সময় হয়ে ওঠে না, এটা হঠাৎ করেই তো এটা ঠিক করা হয়েছে, হতেই পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তাকে জানিয়ে দেওয়া হবে আমাদের কি কি আলোচনা হয়েছে। থ্যাংক ইউ। আমরা শুনলাম লকেট চ্যাটার্জি, তিনি বৈঠক থেকে বেরিয়ে এসে কি বলছেন। আমি অভ্রর কাছে আসবো। অভ্র, যেটা দিলীপ ঘোষ বললেন যে মেদিনীপুরে তিনি যেতে চান, সুকান্ত মজুমদার বললেন যে কোথাও কেউ যেতে চাইলে তার পারমিশন নিয়ে যেতে হবে, তো এগুলো কি মনে হয় এগুলো সমস্ত বক্তব্যের সামনে পিছনে ডাইনে বায়ে সব কাটা হচ্ছে? আমরা তার জন্যই বসে আছি। ধরুন কোনো নেতার কোথাও প্রেজেন্স কর্মীবৃন্দ চাইতেই পারেন, তাতে দোষটা কোথায়? তাতে দোষ তো কিছু নেই। সুকান্ত মজুমদার তাহলে বলছেন কেন পারমিশন নিতে হবে? আমাকে বলতে দিন একটু। আপনি একটু আগে কি বলবেন যে দিলীপ ঘোষের অনুগামী যারা বা যারা তাকে ভালোবাসে তারা বলেছেন দিলীপ দাকে এই জায়গায় চাই, সেটা বলেছে তো। এবার সেটা যদি বলে থাকে তাহলে সেই কথাটা রেজোনেট করে ওই নেতাও কিছু বলতেই পারেন। তিনি কিন্তু কর্মীবৃন্দ বা যারা ফলোয়ার তাদের কথাটা রেজোনেট করছেন। এবার একইভাবে ঠিক যেমনি সেটা ইম্পর্টেন্ট, একইভাবে আমাদের সংগঠনে কিন্তু যে শৃঙ্খলা রয়েছে, যে সিস্টেম রয়েছে, সেই অনুযায়ী সবকটা জিনিস ইমপ্লিমেন্ট করাটা, আমাকে শেষ করতে দিন, সেই সিস্টেম অনুযায়ী ইমপ্লিমেন্ট করাটাও ততটাই ইম্পর্টেন্ট। ঠিক তেমনি সেটাই আমি বলছি। ঠিক যে আপনার প্রশ্নের আমি উত্তর দেবো না দাদা, আমি মৌপিয়াদির প্রশ্নের উত্তর দেবো। আপনি কংগ্রেস নিয়ে চিন্তা করুন, কংগ্রেসটা প্রায় উঠে গেছে, অনেক কান্নাকাটি করেছেন, অনেক লাফালাফি করেছেন, কংগ্রেস নিয়ে চিন্তা করুন, বিজেপিকে নিয়ে চিন্তা করতে হবে। আমি আসবো, অভ্রর কাছেও আসবো, বাকিদের কাছেও আসবো। আমি একটু প্রদীপ্তর কাছে আসি। প্রদীপ্ত, না দিদি, তুমি কেন শুধুমাত্র দিলীপ বাবুকে দোষারোপ করছো? অশোক দিনদাকে দেখতে পাচ্ছিলে না? অশোক দিনদা বলে দাঁড়াবো না। উনি যদি জানতেন ওনার নাকি এত বড় সংগঠন, উনি নাকি ইঞ্চিতে ইঞ্চিতে জমি চেনেন, উনি দাঁড়াতেন না। উনি দাঁড়াতে গেছেন কেন? অশোক দিনদার বক্তব্য। অশোক দিনদা একজন বিধায়ক এবং সে জিতেছে তার দলের। অশোক দিনদার গতকালের বক্তব্য দেখো, খুব পরিষ্কার। তুমি কেন শুভেন্দু অধিকারীর কথা বলছো? সৌমিত্র খাঁর কথা কেন বলবে না? সৌমিত্র খাঁর কথা বলার সঙ্গে সঙ্গে এটুকু ধরো যে ভোট দিতে বাঁকুড়ায় যেতে পারেনি সুভাষ সরকার, 1 ঘন্টার রাস্তা ছিল, ভোট দিতে যায়নি সুভাষ সরকারকে। তুমি সুভাষ সরকারের কথা কেন শুধু টানবে? শঙ্কুদেব পান্ডার কথা বলবে না কেন? কাঁথিতে ভোট দিতে যায়নি ভোটের দিন এখানে। আমি কিন্তু বনগাঁয় গিয়ে ভোট দিয়ে এসেছি, সেদিনকে টিভি চ্যানেল করিনি, তোমার চ্যানেলে ছবিও পাঠিয়েছিলাম, ছবিও দেখিয়েছে যে আমি ভোট দিয়ে এসেছি। মুশকিল হচ্ছে এরা গণতন্ত্রের কথা বলবে আর কাটিবাজি সত্যি সত্যি করবে বলে ওদের নিজের নেতারা বলবে। এখন নানান দলে নানান সমস্যা থাকে, অ্যাডমিট করতে শেখো না বাবা। মুশকিলটা হচ্ছে বিজেপির একটা রাজ্য সভাপতি আছেন কি নেই সেটা নিয়ে বড় ডিবেট চলতে পারে, যে কোন পক্ষে যাব, কামিনী কাঞ্চনের পক্ষে যাব নাকি যাব হচ্ছে 8 ক্লাস ফিটারের পক্ষে, নাকি যাব আমি হচ্ছে অধ্যাপকের পক্ষে, কোন দিকে যাব? এই দিকটা নির্ধারণ করার জন্য দেখছে যে কোনো দিকই না যাওয়া ভালো, একদম ডাইরেক্ট। আমার পরিচয় আছে, আমাকে কারুর হাত ধরে যেতে হয় না, আমি ঠিকঠাক জায়গায় রিপোর্ট করতে পারি। শুভেন্দুবাবু বলছেন কার কথা? 8 দিন দেখতে পাওনি দিদি, 8 দিন পরে যখন আসছে খবরে ঠিকঠাকভাবে আসতে হবে তো, যে কিভাবে আসবো খবরে। 8টা দিন পরে 4 তারিখের পরে আমি 12 তারিখ থেকে খবরে আসবো, কিভাবে আসবো? সেটা শুভেন্দু অধিকারী এরকম একটা নির্বাচনের পর কয়েকদিন বিরতি নিতেই পারেন, যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাই বললাম, সাময়িক বিরতির কথা জানিয়েছেন। বাবা শুভেন্দু অধিকারী এলওপি, মুখ্যমন্ত্রী সমান সমান, মুখ্যমন্ত্রীকে কি সব করে দিয়েছেন তিনি। সেটা তো তোমরা বলো দাদা, তোমাদের ওনার প্রতি ভালোবাসা রয়েছে, তোমরা খুব ভালোবাসো ওনাকে, সেজন্য তোমরা বলো, এবং ভবিষ্যৎটা হয়তো দেখতেও পাও। এখন মুশকিল হচ্ছে যে শুভেন্দু অধিকারী যে কোনো না কোনো ভাবে এইটা বলেন যে আমি সব থেকে বড় শক্তিশালী নেতা। এবার যেই ভোটে হেরে গেল অমনি বলে ও ভোটে হেরে গেলাম অমনি দোষ আমার, আর জিতলে লাভ ওদের। তাহলে তুমি কার কথা বলবে? ভোটে হারলে শুভেন্দু অধিকারীর দোষ নেই, নিজের গড়টা বাঁচানোর জন্য যত শক্তি প্রদর্শন করার কথা ওর নেতা, ওর কর্মীরা বলছে, ওর সহযোগীরা বলছে, নিজের গড় বাঁচানোর জন্য যা করার করেছে। বাংলাকে ঠিক ধরতে পারলো না, আমাদের মধ্যে ভাঙন করে দিল। যাও না লোকাল বিজেপি নেতাদের কাছে চলে যাও, ট্রেনে বাসে চলে। বিজেপি নেতাদের সঙ্গে তোমার এখন কথোপকথন বেশি হচ্ছে। ট্রেনে বাসে চলাচল করি তো, তুমি আগে তিনি জিজ্ঞেস করলে ট্রেনে বাসে যাও কেন, এই যাও কিনা। ট্রেনে বাসে চলাচল করলেই তো বুঝতে পারছি। যে ট্রেনে বাসে চড়তে চড়তে মতুয়া ভোট নিয়ে জানতে পেরেছি, যে ট্রেনে বাসে চড়তে চড়তে জানতে পেরেছি অর্জুন সিং নিয়ে, সেই ট্রেনে বাসে চড়তে চড়তে বিজেপি নেতারা হচ্ছে ট্রেনে বাসে চলেন, বিজেপি নেতারা তৃণমূল নেতাদের মতো স্থানীয় নেতা। আমিও তো ট্রেনে গেলাম, তাহলে তুমি আমাকে বাদ দিচ্ছ কেন দিদি? তৃণমূলের তো তুমি তো মুখপাত্র, তাহলে মুখপাত্ররা নেতা নয় বলছো? দিদি বলে দিয়েছে মুখপাত্ররা নেতা নয়। না না না, তুমি তো স্থানীয় নেতা নও। তাহলে বলছো তাও আমি ট্রেনে যাই,
তাহলে বোঝো তাও আমি ট্রেনে যাই। থ্যাংক ইউ দিদি, তাহলে তুমি থ্যাংক ইউ এটা বলে দিলে তাও ট্রেনে যাই বলে। আমি জানি না আর কজন ট্রেনে যায়। আমার বক্তব্য খুব পরিষ্কার, বিজেপির নেতৃত্বের যে সংকট, সেই সংকট নিয়ে এখন বিজেপি মুখ খুলতে পারবে না। বিজেপির নেতারা কিছু কিছু খুলে ফেলেছে। দেখো মুপিয়াদি, আমার যেটা মনে হয়, এটা যেটা অন্য দলের ব্যাপার, ওদের মিটিংয়ে কে থাকবে না থাকবে, সত্যি কথা বলতে এটা আমাদের কারোর এটা বলার কোনো এখতিয়ার, অভ্র এত উত্তর দেওয়ার বদলে যদি এক কথায় বলে দিত, আমি ওর জায়গায় থাকতে তাই বলতাম যে আমার ব্যাপার আমরা বুঝে নিয়েছি, আপনাকে ভাবতে হবে না। সত্যি তারপরে আর কারোর কোনো কথা খাটে না। তবে যে জন্যই তো আজকের শোটাতে আমি রাখিনি, যে তোমাদের দলের মধ্যে কি চলছে, সপ্তর্ষিদেব কি বলছে, এক্স্যাক্টলি এই কারণে শতরূপ, কারণ আমি জানি শতরূপ ঘোষ এটাতে বলে দেবেন যে আমার দলের মধ্যে যা চলছে চলছে, তোমাদের ভাবতে হবে না। এক্স্যাক্টলি এই কারণে আমি রাখিনি যে সপ্তর্ষিদেব কি বলছেন। ঠিক ধরে নিয়েছো, তারা সুতরাং রাখুনি, যেহেতু সেটা আমি তার উত্তর দিচ্ছি না। আর যদি রাখতে তাহলে ওটাই বলতাম যে আমাদেরটা আমরা বুঝে নেবো, তোমাদের ভাবতে হবে না। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু কতগুলো কথা এখানে উঠে আসলো, আমি দেখো একটা কথা বলছি মবিয়াদি, বাংলায় কাঠিবাজি শব্দটার কিন্তু ইনওয়ান্ডো এইটা নয় যে তার সামনে কাটুক, পেছনে কাটুক, আগায় কাটুক, লেজায় কাটুক, যেখানেই কাটুক না কেন কাঠিবাজি। মানে আমার বিরোধী যে সে যদি আমাকে হারানো চক্রান্ত করে, সেটা কিন্তু কাঠিবাজি নয়, কারণ আমার বিরোধী তো আমাকে হারানো চক্রান্ত করবেই। আমার ঘরের লোক যদি ঘরশত্রু বিভীষণের ভূমিকা পালন করে, সেইটাকে চলতি কথায় কাঠিবাজি বলা হয়, স্যাবোটাজ বলা হয়। এবার সুতরাং তার তৃণমূল কংগ্রেস বা সিপিএম বা কংগ্রেস বা আইএসএফ তো বিজেপিতে গিয়ে স্যাবোটাজ করবে না। স্যাবোটাজের প্রসঙ্গ এলে, কাঠিবাজির প্রসঙ্গ এলে সেটা বিজেপির অন্তরের কথাই বলা। যেখান থেকে এডিট করা হোক না কেন, মানেটা মোটামুটি এরকমই দাঁড়ায়। এক দ্বিতীয় কথা হচ্ছে, দেখো আমাদের এটা মাথায় রাখতে হবে, আজকে আমরা যেটাকে নিয়ে আলোচনা করছি, আমাদের একটা প্রেক্ষাপট আছে। সত্যি যদি দিলীপ ঘোষ যদি হেরে যাওয়ার পরে এই কথাটা না বলতেন যে লোকে হারা আসন জেতার চেষ্টা করে, এখানে তো দেখছি জেতা আসনকে হারানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। অমৃতা রায় বলছেন, প্রেস কনফারেন্স করে বাড়িতে সাংবাদিকদেরকে ডেকে বলছেন যে আমার দলের জন্য যে টাকা কেন্দ্রীয় নেতৃত্ব পাঠিয়েছিল, সেই টাকা নয়ছয় করা হয়েছে, সেই টাকা কিছু লোক খেয়ে গেছে প্রচারের কাজে না লাগিয়ে। কি মনে করো শুভেন্দু অধিকারী যখন বলছেন যে আমি মানে ওরা জিতলে ওদের কৃতিত্ব, হারলে আমার দোষ, এই কথাগুলোর প্রেক্ষাপটে আজকে একটা পরিস্থিতি আলোচনা হচ্ছে। এবার কথা সত্যি অব্র যেটা বলছে, হতেই পারে যে 18 জনের একটা কমিটিতে একজন উপস্থিত নয়। আবার এটাও ঘটনা, যে লোকটা গোটা ক্যাম্পেনের মুখ, রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা, এতটা ইম্পর্টেন্ট একজন লিডার, যদি তার উপস্থিতি একটা মিটিংয়ে খুব গুরুত্বপূর্ণই হতো, তাহলে তিনি যে সময়টা কোচবিহারে থাকবেন সেই সময়টা বাদ দিয়েও মিটিংটা রাখা যেত, একদিন আগে কি একদিন পরে। কিন্তু আমি আবার বলছি যে এগুলো সবই আমাদের মতামত, কিন্তু এগুলো আমরা কেউ এগুলো বলার ক্ষেত্রে বিরাট অধিকার নিয়ে বসে নেই, সুতরাং চাইলে এগুলোকে ইগনোর করতেই পারে। অব্র না, ঠিক কথা, সেটা হলো 28টা সিট শোনা যায় যে শুভেন্দু অধিকারী দিয়েছে। পশ্চিমবাংলায় যে বিধানসভা লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছিল, তার মধ্যে 28টা শুভেন্দুর প্রার্থী ছিল, তার মধ্যে ম্যাক্সিমামটা শুভেন্দুর মতন করে নিচ্ছে। যাকে মনে হয়েছে তার অসুবিধা হতে পারে জেলায় রাখলে তাকে বাইরে পাঠিয়ে দিচ্ছে, এবং সেটা হাইকমান্ড মানে দিল্লির যে নেতৃত্ব সেটা মেনে নিয়েছে। সুতরাং শুভেন্দু অত্যন্ত ইম্পর্টেন্ট একজন লিডার, এটা প্রমাণ হয়েছে যে 42টা সিটের মধ্যে 28টা সিট সে দিতে পারে। পশ্চিমবঙ্গে সেটা হাইকমান্ড শোনে। ফলে কি হয়েছে, শুভেন্দুকে এটা না থাকার জন্য, এই মিটিংটা না থাকার জন্য অবাক হতেই পারে সব। আমিও তো অবাক হচ্ছি, শুভেন্দু কেন থাকবে না। শুভেন্দু যেটা মুখ, যেখানে শুভেন্দু সবচাইতে বেশি ভসিফেরাস হয়েছিল পশ্চিমবাংলার নির্বাচনে, এবং পশ্চিমবাংলার নির্বাচনে দিল্লিতে খবর দিয়েছিল যে 35টা সিট আমরা পাবোই, এর থেকে কম হবে না। সুতরাং সেই মানুষটা নেই, সেই মানুষটা বাইরে। কারণ হলো সবাই মিলে শুভেন্দুকে চেপে ধরবে, এটা মোটামুটি বোঝা গেছে। মানে লকেট থেকে আরম্ভ করে, দিলীপ ঘোষ থেকে আরম্ভ করে, দলের মধ্যে যে উষ্মা তৈরি হয়েছিল, সেই উষ্মা সামাল দিতে শুভেন্দু পারতো না। শুভেন্দু তো একদিন আগে যেতে বা একদিন পরে যেতে পারতো, যে ঠিক আছে আমি একদিন পরে যাচ্ছি ঘটনাটার। এরকম তো হয়েছে, সঙ্গে সঙ্গে দৌড়ে না গিয়ে তো পরের দিনও গেছে কোথাও কোনো একটা সমস্যা। বিশেষ করে শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছি তিনি অসম্ভব ওয়ার্কলোড নিতে পারেন। তিনি এক রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ট্রাভেল করে তিনি তারপর তার কর্মসূচি করছেন, এটা কিন্তু বিগত কয়েক মাসে দেখা গেছে। কারণ হলো যে সে তো তৃণমূলের সময় প্রচুর ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, এবং অনেকগুলো মিনিস্ট্রি সামলেছে, এবং অনেক দায়িত্ব নির্বাচনের সময় দেখেছি যে তিনি রীতিমতো একই দিনে অনেকগুলো কর্মসূচি তিনি কভার করেছেন। সেই কারণে শুভেন্দু অধিকারী ইচ্ছে করলে পারতো না থাকতে মিটিংটায়, এটা মানি না, স্কিপ করেছে শুভেন্দু অধিকারী। এবং স্কিপ করার কারণ শুভেন্দু অধিকারী নিশ্চয়ই তার মানে বিফলতা, বা সে ঠিক মতন যেভাবে চেয়েছিল ভোট করতে সেভাবে পারে না, পড়ে গেছেন। আমরা নিশ্চয়ই দাঁড়িয়ে নির্দিষ্ট যুক্তি রয়েছে যে অমিত শাহর নির্দেশে কুচবিহারে যারা ভোট পরবর্তী হিংসায় কবলে পড়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য শুভেন্দু অধিকারী গেছেন, এবং যে কারণে আজকের এই কোর কমিটির বৈঠকে তার অনুপস্থিতি। শুধুই কি সেটাই, নাকি এটা যথেষ্ট জল্পনার রসদ দিতে পারে?
মপিয়া এখানে সবারই গোঁসা হয়েছে, দিলীপ ঘোষেরও গোঁসা হয়েছে, শুভেন্দু অধিকারী গোঁসা হয়েছে, সবাই গোঁসা নিয়ে চলছে। এখন যদি কর্মীদের পাশে দাঁড়ানোটাই মূল উদ্দেশ্য হয় তাহলে সব নেতারা, যেটা নিয়ে তুমি শুরু করলে, যে সব নেতাদেরই উচিত যে এখন কর্মীদের যারা আক্রান্ত হচ্ছেন তাদের পাশে দাঁড়ানো। কিন্তু লকেট চট্টোপাধ্যায় যে বৈঠক থেকে বেরিয়ে এসে যে কথা বললেন যে ভোটের ফলাফল নিয়ে আলোচনাই হয়নি, কর্মীদের পাশে দাঁড়ানো বা আক্রান্ত যারা হয়েছেন তাদের নিয়ে বিশেষ আলোচনা হয়নি, তাদের নিয়ে টিম তৈরি হয়েছে, ফোনে যোগাযোগ রাখা হচ্ছে, কেন্দ্রীয় দল আসছে তার অপেক্ষা করছেন, মানে সেটাও প্রায়োরিটি নয়। কি প্রায়োরিটি যে এখন বিধানসভা যে উপনির্বাচনগুলো হবে সেইগুলো নিয়ে নাকি আলোচনা হচ্ছে। সেটা সত্যি ধরেনি তাহলে বুঝতে হবে যে বিজেপির কাছে না তো ভোট পর্যালোচনাটা প্রায়োরিটি, না তো কর্মীদের পাশে দাঁড়ানোটা প্রায়োরিটি, এবং সেটা খুব স্পষ্টই বোঝা যাচ্ছে। কারণ যদি সেটাই প্রায়োরিটি হতো তাহলে আজকে মিটিংটা রাখা হতো না। আজকেই নেতারা যারা আছেন তারা যে যা দায়িত্ব দেওয়া হয়েছে, কালকে যেখানে যাওয়ার কথা বলছেন সেখানেই চলে যেতেন। কাজে বিজেপি এখন একটা খুব সংকটে রয়েছে, এবং সেটা খুব স্বাভাবিক যে একটা নির্বাচনে এরকম ফলাফল হওয়া, তারপরে দলের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব, এটা সব জায়গায় হচ্ছে, শুধু এখানে তো নয়। উত্তরপ্রদেশেও বিজেপি একই ধরনের সমস্যায় ভুগছে, অন্যান্য রাজ্যেও একই রকমের সমস্যায় ভুগছে, যে রাজ্যে তাদের ফলাফল খারাপ হয়েছে। কাজেই এই সমস্যাটা বিজেপিকে সামলাতে হবে, এবং এটা প্রকাশ্যে চলে আসছে। কারণ কিছু নেতা প্রকাশ্যে বলছেন, যে শুভেন্দু অধিকারী বলছেন আমি গিয়ে সই করে দেবো, তো তার কোনো বক্তব্য থাকবে না, তার কোনো বক্তব্য তার মানে কেউ শুনতে চাইছেন না হয়তো, বা তার বক্তব্য কিছু নেই, তিনি সেটাই বোঝানোর চেষ্টা করছেন। কাজে এই গোঁসা নিয়ে বিজেপি এখন কিছুদিন তাদেরকে সামলাতে হবে। গোঁসাটা খুব ভিজিবল, তাই তো? আমি আসবো, একটা বিরতি আমাকে নিতে হবে। একটা সেন্টেন্স, এইটাও কি হতে পারে সম্বিতদা, যে এটা আবার পাল্টা শুভেন্দু অধিকারীর দিক থেকে বার্তা দেওয়ার চেষ্টা, যে বাকি 17 জন যখন ঘরের মধ্যে মিটিং করে তখন আমি একমাত্র কর্মীদের পাশে দাঁড়াতে পারি, তাও হতে পারে। সেটাই দেখানোর তিনি চেষ্টা করছেন যে আমি আছি কর্মীদের মধ্যে, দেখো অন্যরা কেউ নেই। কাজে আমি কিন্তু কয়েকদিন আগে সম্বিত শুভেন্দু অধিকারী এটা খুব সিগনিফিকেন্ট মন্তব্য, যে তিনি তাকে বিরোধী দলনেতা হিসেবে তাকে যেখানে যেতে বলা হয়, তিনি যেখানে ডাকা হয় তিনি যান, সংগঠনে তিনি হস্তক্ষেপ করেন না সরাসরি। সংগঠনে হস্তক্ষেপ করেন এবং বিরোধী দলনেতা হিসেবে তাকে যা দায়িত্ব দেওয়া হবে তিনি তা করবেন। আসলে শুভেন্দু অধিকারীর যে অসুবিধে সেটা হচ্ছে যে তিনি নিজেকে পূর্ব মেদিনীপুরেরই নেতা হিসেবে ধরে রেখেছেন, এবং তিনি তাই রয়ে গেছেন। তিনি এখনো বাংলার নেতা হতে পারেননি, এটাই দুর্ভাগ্য। ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি। কারণ এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপির কেন্দ্রীয় দল আগামীকাল রাজ্যে আসছেন, তারা 4 সদস্যের প্রতিনিধি দল, তারা ফিরে গিয়ে রিপোর্ট দেবেন জেপি নাড্ডাকে। ছোট্ট একটা বিরতির পরে প্রসঙ্গে আলোচনায় ফিরতে দেখতে থাকুন আপনারা। ফিরে এলাম বিরতির পর। যেটা আগেই বলছিলাম যে আগামীকালই রাজ্যে আসার কথা বিজেপির প্রতিনিধি দলের। দেখুন, লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে সরব বিজেপি। বৃহস্পতিবার এই নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু পুলিশের বাধায় তা সম্ভব হয়নি। শুক্রবার বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি, আদালত তাকে অনুমতি দেয়। এই পর্বে শুভেন্দুর পাশে দাঁড়িয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিজেপি যাদের আক্রান্ত বলে দাবি করছে, শুক্রবার মাহেশ্বরী ভবনে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন বোস। পাশাপাশি শুভেন্দুদের রাজভবনের সামনে আটকানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। গত কয়েকদিনের এই ঘটনা প্রবাহে শনিবার নতুন পর্ব যোগ হলো। ফল প্রকাশের 11 দিন পর দলের তরফে বিবৃতি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গে গিয়ে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখবে বিজেপির প্রতিনিধি দল। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পর ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে রাজ্যে একাধিক দলীয় ও কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছিল বিজেপি। সেই চেনা ছবি দেখা যাবে এবারও। বিজেপির বিবৃতিতে বলা হয়েছে, সারা দেশে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে নির্বাচন কমিশনের অধীনে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। কোথাও কোনো রাজনৈতিক হিংসা হয়নি, কেবলমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া। বাংলার জন্য 4 জনের প্রতিনিধি দল গঠন করেছেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব দেব, কমিটির আহ্বায়ক বিপ্লব দেব। এছাড়া থাকছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমান সাংসদ রবিশঙ্কর প্রসাদ, উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ও বর্তমানে রাজ্যসভার সাংসদ ব্রিজলাল ও মধ্যপ্রদেশের রাজ্যসভার সাংসদ কবিতা পাতিদার। 4 সদস্যের এই কমিটি পশ্চিমবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দেবে বিজেপির শীর্ষ নেতৃত্বকে। কর্মীরা আক্রান্ত, পঞ্চায়েতগুলোতে জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হচ্ছে। কোচবিহারে
একাধিক পঞ্চায়েতে গায়ের জোরে তালা লাগানো পর্যন্ত হয়েছে, প্রধানদের গ্রাম পঞ্চায়েতে ঢুকতে পর্যন্ত দেওয়া হচ্ছে না। এই রাজ্যে এখনো কয়েক হাজার লোক বাড়ির বাইরে থাকবে, কেন হসপিটালগুলোতে লোক থাকবে, কেন বলা হচ্ছে আগে বলতো 19 এখন বলছে 21, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে দেখে নেব, মারবো। ত্রিপুরায় বিপ্লব দেবের সরকার আসার পর বাম কর্মীদের উপর আক্রমণের অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। আবার ওই রাজ্যে তৃণমূলের প্রতিনিধি দলকে আটকে দেওয়ারও অভিযোগ বিপ্লব সরকারের বিরুদ্ধে। সেই সব ঘটনাকে সামনে রেখে আসরে তৃণমূল। বিপ্লব দেব নিজে একটা সন্ত্রাসের প্রতীক। বিপ্লব দেব আসা মানে ত্রিপুরার সেই ভয়ঙ্কর দিনগুলো আমরা মানুষকে মনে করিয়ে দিতে পারবো। বিজেপিতে কোনো অরিজিনাল ঘর ছাড়া নেই। সারা বাংলায় বিজেপি হেরেছে বলে এসব নজর ঘোরাবার নাটক। সারা বাংলায় বিজেপির একজনই ঘর ছাড়া, তার নাম দিলীপ ঘোষ, যাকে মেদিনীপুর থেকে রাজনৈতিক সন্ত্রাসে শুভেন্দু এবং সুকান্তবাবুরা যাকে উচ্ছেদ করেছেন, একমাত্র ঘর ছাড়া হচ্ছেন দিলীপ ঘোষ। বাকি হচ্ছে ওদের নাটক। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে রাজ্যের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিজেপি। তাতে নতুন মাত্রা যোগ করেছে এদিন নাড্ডার প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা। সেই দলে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী থাকায় পাল্টা তোপ জোড়াফুল শিবিরের। সব মিলিয়ে দানা বাজছে তৃণমূল ও বিজেপির সংঘাত। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। প্রদীপ্ত, এ রাজ্যে আবারও বিজেপির প্রতিনিধি দল এই ভোট পরবর্তী হিংসা সরেজমিনে খতিয়ে দেখার জন্য 4 সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছেন জগৎ প্রকাশ নাড্ডা। রাজনৈতিক পর্যটকেরা আসবেন, একটু কলকাতা কিরকম ভালো কাজ করেছে, পুরো পশ্চিমবঙ্গ কত ভালো হয়েছে সেটা দেখে যাবেন। দেখে ওদেরকে বলবেন, দেখো পশ্চিমবঙ্গ কত ভালো কাজ হচ্ছে, দিদিকে দেখকার শিখো, এরকম হয়তো বলবে। আসলে মুশকিল হচ্ছে যে সন্দেশখালির টাকা কোথায় গেল, বা ওই যে বললো অমৃতা রায়ের টাকা কোথায় গেল, সেই টাকাগুলোর খরচাপাতি তো দেখতে হবে। বুঝতে পারলাম না, যখন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা হাথরাস যাওয়ার চেষ্টা করেন বা লখিমপুর ফেরি যাওয়ার চেষ্টা করেন বা হরিয়ানায় এই অতি সম্প্রতি কৃষকদের সঙ্গে দেখা করতে যদি তারা যান, সেটা রাজনৈতিক পর্যটন না। না, সেটা তো ওরা যা বলবে, তুমি তো ঘটনাটা দেখিয়েছো। না, কর্মীরা যদি আক্রান্ত হন, এইখানে তুমি বলো না, যদি আক্রান্ত হন, তুমি এখানে বলো না, তোমার ক্যামেরার চোখ চারিদিকে রয়েছে। উত্তরপ্রদেশ বা হরিয়ানায় তো তৃণমূল কংগ্রেস নেই, না নেই, পশ্চিমবঙ্গে বিজেপি রয়েছে এবং এখানে এটা তো ভালোভাবে আছে, শুধু নেই না যে পোস্টপোল ভায়োলেন্সের খবর আসছে। তুমি কতটা দেখিয়েছো তুমি বলো না। আমি আবারও বলছি, পোস্টপোল ভায়োলেন্স এক পক্ষে হচ্ছে না, সার্বিকভাবে হচ্ছে। বিজেপি আসলে বলুক বিজেপির নেতাদেরকে যে ওই কোচবিহারে ওরকম না করতে, করে নাটকগুলো না করতে, নিজে ঘটনা ঘটিয়ে নিজে আবার ঢাল হিসেবে ব্যবহার না করতে তৃণমূলকে। এগুলো বলে যাক নেতারা এসে। অব্র না, দেখুন কি অবস্থা তৃণমূলের, ভাবুন, বলছে নাকি এগুলো নাটক হচ্ছে। মানে সর্বহারা মানুষ যাদের বাড়ি ভেঙে যাচ্ছে, দোকান ভেঙে যাচ্ছে, মাথা পেটে যাচ্ছে, এবং আমরা মনে করতে পারছি নন্দীগ্রামে একজন মহিলা খুন হয়েছিলেন এই ভোট চলাকালীন, সবটা নাকি নাটক। অবশ্য উনি তো বলবেন, স্বাভাবিক, দলের প্রধান মুখপাত্র যিনি ছিলেন তিনি যদি সবকিছু নাটক বলে মনে করেন, তাহলে বাকি মুখপাত্ররা নাটক বলেই মনে করবে। দলটা তার মানে মনে করছে সবটাই নাকি নাটক। আমার এখানে সুভাষিস দা কাছে প্রশ্ন, এক সেকেন্ড সুভাষিস দা, আমরা দেখেছিলাম যে যখন রাহুল গান্ধীর ন্যায়যাত্রা হচ্ছে এ রাজ্যে, যখন মুর্শিদাবাদের ওপর দিয়ে যাচ্ছে, তখন পঞ্চায়েত নির্বাচনে প্রথম রাজনৈতিক বলি ফুলচাঁদ শেখের বাড়িতে তিনি যাবেন কিনা এ নিয়ে যখন জয়রাম রমেশকে প্রশ্ন করা হয়, তিনি বলেন যে তিনি কিছুতেই এই ধরনের প্রশ্নের বিষয়ে তিনি ঢুকবেন না, কারণ এই ন্যায়যাত্রা হচ্ছে বিচারধারা ইত্যাদি 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 নিয়ে, লোকাল কোনো বিষয় নিয়ে নয়। সেখানে দাঁড়িয়ে এই প্রশ্ন তো উঠবে যে বিজেপি যেভাবে এই রাজ্যে যখন হিংসার অভিযোগ উঠছে, যখন বিরোধীদের ওপর সন্ত্রাসের অভিযোগ উঠছে, আপনারাও করে থাকেন, যেভাবে কেন্দ্রীয় প্রতিনিধি দল বারবার বিজেপি পাঠাচ্ছে, কংগ্রেস হাইকমান্ডের ভূমিকাটা কি? নাকি এখন আপনারা বন্ধু আছেন? না, সেটা না, এটা অন্যায় করছে তো। ওই ফুলচাঁদ শেখের বাড়িতে যায়নি বা সেই প্রসঙ্গটাকে একটু সরিয়ে রেখেছিল, এটা তো ঠিক লাগেনি আমাদের। এটা তো ঠিকই। এই যে কদিন আগে আমাদের তৃণমূলের হাতে খুন হলো মুর্শিদাবাদের কোনো একটি কর্মী, আমাদের নাম মনে পড়ছে না, সেটা নিয়েও দিল্লি খুব একটা কড়া কথা বলেনি তৃণমূল সম্পর্কে। এটা তো সত্যি সত্যি আমাদের অস্বস্তির কারণ হয় যখন তোমরা প্রশ্ন করো। এই প্রশ্নগুলো তো আমি অপর মতন আমি মানে গোল গোল ঘুরতে পারি না, স্ট্রেট আমি স্বীকার করি যে আমাদের অসুবিধা, আমাদের অসুবিধা হয়। এই কারণে আমরা যেখানে রাজনীতি করি সেখানে আমরা পোস্টপোল ভায়োলেন্স দেখছি, আমরা দিনের পর দেখছি পশ্চিমবাংলায় মাটি রক্তাক্ত হচ্ছে। দেখো, পশ্চিমবাংলায় পোস্টপোল ভায়োলেন্স একটা রিয়েলিটি, হাজার কথা বলে কেউ অস্বীকার করার চেষ্টা করতে পারে, কিন্তু এটা মিথ্যে নয়। এতটাই রিয়েলিটি যে আজকে ধরো ত্রিপুরায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে 100টার মধ্যে 97টা পঞ্চায়েতের আসনে ভোট করতে না দেওয়া বিপ্লব দেবকেও সেই ভায়োলেন্স দেখতে আসতে হচ্ছে। কিন্তু আমি একটা খুব সংক্ষেপে একটা কথা বলছি মফিয়াদি, দেখো কোনো পলিটিক্যাল পার্টির প্রতিনিধি দলে সে তো এর কোনো সমাধান করতে পারবে না, বিহিত করতে পারবে না। তারা আসবে, প্রেস কনফারেন্স করবে, চলে যাবে। 2021-এর পোস্টপোল ভায়োলেন্স যার বিরাট ভিকটিম হয়েছিল বিজেপির কর্মীরা খুন হয়েছিল, ঘরছাড়া হয়েছিল, আদালতে মামলা করে প্রিয়াঙ্কা তিব্রেপাল, তরুণজ্যোতি তিওয়ারি ওরা হচ্ছে সিবিআই তদন্তের রায় নিয়ে আসলো। আজ 3.5 বছর ধরে সিবিআই তদন্ত হলো,
হিউম্যান রাইটস কমিশন এসে যে পার্থভৌমিক থেকে শুরু করে পরেশ পালদেরকে অভিযুক্ত করে গেল, একটা লোকের বিরুদ্ধে একটা কোনো ব্যবস্থা হলো না। যদি সেদিন হতো মৌপিয়াদি, তাহলে আজকে ভোটের পরে বিজেপির কোনো লোকের বাড়িতে হামলা করার আগেও তৃণমূল দুবার ভাবতো যে এটা করবো কিনা। খুব সংক্ষেপে, শতরূপদা একদম ঠিক বলেছে যে আমাদের দলের তরফ থেকে 2021-এর পোস্টাল ভায়োলেন্সের পরে কিন্তু হাইকোর্টে মামলা করা হয়েছিল, সিবিআই কে কেসগুলো হস্তান্তর করা হয়েছিল। আমি একদম তথ্য দিয়ে দিচ্ছি, 58টা কেস রেজিস্টার করে সিবিআই, তার মধ্যে 26টা ছিল সেক্সুয়াল ভায়োলেন্সের কেস। 224 জনকে অ্যারেস্ট করেছিল সিবিআই, তাদের বিরুদ্ধে ট্রায়াল চলছে, কিছু অলরেডি কনভিক্টেড। আমাকে বলতে দাও। এবং 224 জন কিন্তু তৃণমূলের গুন্ডা, এবং হাইকোর্ট 303 জনকে প্রোটেকশন দিয়েছিল। বিজেপির পক্ষ থেকে যে প্রেস বিবৃতি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে গোটা দেশে লোকসভা নির্বাচন হয়েছে, একাধিক রাজ্যে একই সঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে, কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র পশ্চিমবঙ্গেই এই ধরনের পোস্টপোল ভায়োলেন্সের ঘটনা ঘটছে এবং মুখ্যমন্ত্রী এখানে নীরব দর্শক। এই পরিস্থিতিতে বিজেপি কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে। আমরা তো দেখেছি যে লাগাতার এই কেন্দ্রীয় প্রতিনিধি দল, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, তাদের অহরহ যাতায়াত, কিন্তু এর আলটিমেট ফল কি, আলটিমেট রেজাল্ট কি, নাকি শুধুমাত্র চাপ বাড়ানো এবং কোথাও কর্মীদের কাছে এই বার্তা দেওয়া যে মনোবল হারিও না, আমরা পাশে আছি? মৌপি, আমার মনে হয় না যে এই কেন্দ্রীয় দল পাঠিয়ে নিচু স্তরের যে কর্মীরা আছেন তাদের কাছে কোনো এরকম রাজনৈতিক বার্তা আসলে পাঠানো যায় যে আমরা তোমাদের সঙ্গে রয়েছি। সেই সঙ্গে থাকাটার বার্তা স্থানীয় নেতাদের, রাজ্যের নেতাদের তাদের কাছে গিয়ে দিতে হয়। কিন্তু এটা বাস্তব যে সারা দেশের নির্বাচন হয়েছে, সারা দেশে আমরা এই ধরনের একটা কনসিস্টেন্টলি পোস্টাল ভায়োলেন্সের খবর কিন্তু অন্যান্য রাজ্য থেকে পাই না। তার মানে এই নয় যে কোথাও হচ্ছে না, হয়তো কোথাও কোথাও হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে, এটা একটা ঐতিহ্য হয়ে গেছে। এখন ব্যাপারটা সেটা নয় এই যে কেন্দ্রীয় দল আসবে সেটা নিয়ে চাপানোতর হবে, তৃণমূল বলবে যে না কিছুই হয়নি, বিজেপি বলবে না আমাদের কর্মী আক্রান্ত হয়েছে, যাদেরকে নিয়ে আসা হয়েছে ঘর ছাড়াদের তাদেরকে বলা হবে যাদেরকে নিয়ে নাটক করানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সাধারণ মানুষের কথা আমরা কেউ ভাবি না, না তো রাজনৈতিক নেতারা ভাবেন, না তো প্রশাসন ভাবেন হয়তো, যে তারা কি সাফার করছেন, যে তাদের যদি কারো একটা কোনো একটি রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকে, অনেক সময় হয়তো এক্সপ্লিসিট সমর্থনও থাকে না, যে তারা কোনো দলের কর্মী হিসেবে কাজ করেছেন তাও হয়তো নয়, সাধারণ হয়তো সেই বুথটা থেকে বা সেই এলাকাটা থেকে হয়তো কোনো একটি রাজনৈতিক দল লিড পেয়েছে, সেরকম দেখা গেল যে ফল খারাপ হয়েছে একটা জায়গায়, তো তারা সাফার করতে থাকেন। তো সেইটা খুব ভয়ানক একটা ট্র্যাডিশন, যেটা থেকে না তো আমরা ভোটের হিংসা থেকে বেরিয়ে আসতে পেরেছি, না আমরা ভোট পরবর্তী হিংসা থেকে বেরিয়ে আসতে পেরেছি। সম্বিত, আমি এখানে আসবো, যেহেতু শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি নিয়ে আলোচনা চলছিল কিছুক্ষণ আগেই, অগ্নিমিত্র পল তিনি কি বলেছেন এই প্রসঙ্গে, এই বৈঠক থেকে বেরিয়ে এসে শোনাবো। জানানো হয়েছে উনি তো কুচবিহারে আছেন এবং সেখানে আক্রান্ত যারা অত্যাচারিত, পোস্টপোল ভায়োলেন্সে যারা আক্রান্ত তাদের সাথে দেখা করতে উনি গেছেন এবং এই যে নামগুলো সেগুলো ডিসকাশন করেই করা হয়েছে। শুভেন্দু অধিকারী এই নামগুলি জানেন? হ্যাঁ, ডিসকাশন হয়েছে। আর এরই মধ্যে অমিত মালভিয়ার বিস্ফোরক টুইট, যেখানে তিনি মুখ্যমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠকের প্রসঙ্গ টেনে এনে বলছেন যে এই রাজ্যের আমলারা, তারা সেন্ট্রাল কাডারের হন বা স্টেট কাডারের, তারা নাকি বিজেপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং টিপ অফ দেন। দেখুন, গত বৃহস্পতিবার নবান্নে শিল্পপতিদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক শিল্পপতি, ছিলেন আমলারাও। নবান্ন সূত্রে খবর, রাজ্যের পাশে থাকা নিয়ে শিল্পপতিদের একাংশের ভূমিকায় উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তবে বিনিয়োগ বা শিল্পায়নের সামনে কোনো বাধা যাতে না থাকে তা নিশ্চিত করার বার্তাও দেন। মুখ্যমন্ত্রীর লক্ষ্মীবারের এই শিল্প বৈঠক নিয়ে শনিবার এক স্যান্ডেলে বিস্ফোরক দাবি করেছেন বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালভিয়া। ফল ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় রুদ্ধদ্বার বৈঠক করেছেন। বৈঠকে ছিলেন আমলা ও বণিক সভার সদস্যরা। ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ ছিল। প্রত্যাশার চেয়েও বেশি আসন পাওয়ার পর তার আনন্দিত হওয়ার কথা, কিন্তু স্পষ্ট ইঙ্গিত যে তৃণমূলের শাসন শেষ। তিনি জানেন যে জমি হারাচ্ছেন। এই বৈঠক ডাকা হয়েছিল অংশীদারদের ভয় দেখাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা উচিত, পশ্চিমবঙ্গের আমলাতন্ত্র এখন চালুনির মতো। কেন্দ্র রাজ্য দুই পর্যায়ের আমলারাই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ সম্পর্কে আমাদের খবরাখবর দিচ্ছেন। তাদের সামনে কোনো বিকল্প নেই বলেই তার নির্দেশ পালন করছেন। একইভাবে বড়, মাঝারি ও ছোট বণিক মহলও তোলাবাজির দায়ে অতিষ্ঠ। তারাও চান মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে। আমলারা যোগাযোগ রাখতেই পারেন, এতে অসুবিধার কি আছে? বিরোধী দলের সাথে আমলাদের কেন যোগাযোগ থাকবে না? থাকতেই পারে, না থাকার কি আছে?
অমিত মালব্য পশ্চিমবঙ্গের বাইরে বসে টুইট না করে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তার সম্পর্কে তার দলের লোক যা টুইট করেছে, কামিনী কাঞ্চন। অমিত মালব্য কেন যেন কিসের অপেক্ষায় 5 স্টার হোটেলে যেন বসে থাকেন, 5 স্টার হোটেলে যেন কি জন্য বসে থাকেন, কে বলেছেন? বিজেপির নেতা বলেছেন। মালভিয়ার দাবি নিয়ে কি প্রতিক্রিয়া প্রাক্তন আমলাদের? আমার মনে হয় না যে কোনো সিনিয়র অফিসাররা তারা কোনোদিন নিজেদের অফিসের যারা সরকারের কোনো সিক্রেট অর্ডার কিংবা কোনো ডিসিশন সেগুলোকে ওপেনলি বাইরে অপোজিট পার্টিকে কিংবা অপোজিট পলিটিক্যাল পার্টির লোকজনকে এটা বলে দেবে, এটা আমার মনে হয় না। কারণ তারা প্রত্যেকে খুব শিক্ষিত এবং তারা তাদের আইনটা সম্বন্ধে তাদের সম্যক জ্ঞান আছে। নবান্ন সূত্রে খবর, গত মঙ্গলবার রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখানে সরকারি নথি বাইরে কিভাবে বেরিয়ে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। এরপরে আমলাদের একাংশের সঙ্গে বিজেপির যোগাযোগ নিয়ে বিস্ফোরক অমিত মালভিয়া। এই আবহে জল্পনা দানা বেঁধেছে রাজীব কুমারকে নিয়ে। রাজ্যে আদর্শ আচরণবিধি চালু হওয়ার পরই রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পদ থেকে রাজীবকে সরিয়েছিল কমিশন। সেই সময় যারা অপসারিত হয়েছিলেন তাদের মধ্যে রাজীবই প্রথম। কিন্তু ভোট মিটলেও শপথে ফেরানো হয়নি তাঁকে। সন্দেশখালীর ভুয়ো ভিডিও প্রকাশ্যে আসার সময় ডিজি ছিলেন রাজীব। নবান্ন সূত্রে খবর, ওই কাণ্ডে উষ্মা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ছোট্ট একটা বিরতির পর এ প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। সংক্ষেপে আলোচনায় আসবো। প্রদীপ্ত, অমিত মালভিয়া বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, যার এই রাজ্যে ভোটের ফলাফলের পর যারা আরও বেশি কনফিডেন্ট থাকার কথা ছিল, তাকে একথা বলতে হচ্ছে কারণ তিনি বুঝতে পারছেন তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। এবং অমিত মালভিয়া বলছেন যে বিজেপির সঙ্গে সমস্ত অফিসাররা তারা যোগাযোগ রেখে চলেন এবং তাদের এই সংক্রান্ত ইনফরমেশন দেন। না, উনি জানতেই পারেন, ওনার তো ওনাকে আমরা ফেকুজি বলি আর কি, ফেকু ফেলেছেন বলতে পারেন, সেটা তার ব্যাপার। কিন্তু ওই শান্তনু সিনহা আরএসএস এর যে কর্মী, তার উত্তরটা উনি দিলে ভালো করতেন। এরকম আমরা ঘটনা 2021 সালের আগে টুইটারে উনি দিয়েছেন। প্রথমত হচ্ছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা করুক, যা খুশি হোক। তিনি ছবি পোস্ট করে বলেছেন যে এটা তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত হয়ে করেছেন, তৃণমূল ভবনের বাইরে দাঁড়িয়ে আছেন শান্তনু সিনহা, এরকম ছবি পোস্ট করেছেন অমিত মালভিয়া। সেটা তো উনি করতেই পারেন, উনি ফেকুজি। আবারও বলছি, এআই এর কাজ ভালো শিখেছেন বলেই আইটি করেন এবং ওরা টিমেও দর্শকরা রয়েছেন, সেটা নিয়েও তোমরা খবর দেখিয়েছো। মুশকিল হচ্ছে 2019 সালের পরবর্তীকালে অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী, 77 জন বিধায়ক, 109 জন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে, সরকার ফেলে দেবো। মনে পড়ছে সে কথা না? সেই কথার পরে 21 সালে আমরা এসেছি ক্ষমতা। না দেখুন, এরা আমলা ভিত্তিক দল, একটা আমলা ভিত্তিক সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকদিনের আগে স্টেটমেন্টটা আপনারা তুলে ধরুন। উনি বলেছিলেন যদি পুলিশ আরও সক্রিয় হতো তৃণমূল নাকি 3-4টে সিট আরও জিততে পারত বেশি। মানে পুলিশমন্ত্রী মুখ্যমন্ত্রী তো নিজে উনি স্বীকার গেলেন যে পুলিশ প্রশাসনকে এবং বিভিন্ন আমলা স্তরের লোকজনকে তিনি দলীয় কাজে ব্যবহার করেন। এই ধরনের জায়গায় চলে গেছে তৃণমূল কংগ্রেস। এবার সেখানে যেই অত্যাচারেরা পুলিশ প্রশাসন বা আমলাদের দ্বারা করাচ্ছে, সেটা স্বাভাবিকভাবে এরা বাধ্য হয়ে, এরা মেশিনারির পার্ট হয়ে করতে বাধ্য হচ্ছে। দে আর নট হ্যাপি উইথ দিস। পরিষ্কার কথা, এরা যেহেতু মাথার উপর বসে আছে, এদের নেতা মন্ত্রীরা, এরা তো পুরো পরিচালন করছে। যারা পুলিশের দায়িত্ব রয়েছেন বা আমলা রয়েছেন তারা তো বুঝতে পারছেন তারা কোথায় ভুল করছেন। সেখান থেকে দাঁড়িয়ে তাদের এরকম একটা স্ট্যান্ড। দেখ, আমি একটা জিনিস বোঝার চেষ্টা করছি। ধরো আমি একটা আমলা, ঠিক আছে, একটা সরকারি মিটিং হচ্ছে, তার খবরটা আমি বিরোধী দলকে দিয়ে দিই। আমার মিটিংয়ে ফোনটা ব্যবহার করতে দিল না, করলাম না। মিটিং শেষ হয়ে যাওয়ার পরে বাড়িতে গিয়ে ফোন করে খবর দেবো। আমার দেখো মনে হয় অমিত মালভিয়া একটু না নিজেকে বড় হনু করে দেখানোর এগুলো চেষ্টা। একটা যে কোনো সরকারে যদি মনে করো 500 জন আমলা থেকে থাকে, 500 জন আমলাই কখনো একটা বাড়ির সাপোর্টার হয় না। আমাদের গভর্নমেন্টের সময়ও অনেক আমলা হয়তো বিরোধীদেরকে খবর দিতেন, তৃণমূলের গভর্নমেন্টের সময় অনেকে সিপিএমকেও দিতে পারে, বিজেপিকেও দিতে পারে। খুব ইন্টারেস্টিং কিছু অভিযোগ শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা করেছেন এবং রীতিমতো ডকুমেন্টস দিয়ে করেছেন। যে ডকুমেন্টসগুলো সেগুলো নবান্ন বা সংশ্লিষ্ট যে অফিস রয়েছে তার বাইরে যাওয়ার সময় হয়। গৌতম দেব যে ডকুমেন্ট, দাদা গৌতম দেব তোমাদের চ্যানেলে 24 ঘন্টায় যেটা বলেছিলেন যে এখানে তৃণমূলের এই কুপন পুরানো হয়েছে, পরে তো তৃণমূলের এমএলএ স্বীকার করে গেছিলেন। সব দলই চেষ্টা করেন অন্যদের খবর বার করার। কি এমন আহামরি কথা? এটা হলো 2026-এর প্রস্তুতি হচ্ছে এগুলো। এইখানে বিরাট হার হয়েছে বিজেপির,
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অমিত মালব্য এখানে গ্রাউন্ড তৈরি করছে এই কথাগুলো বলে বোঝানোর চেষ্টা, সন্দেহের মধ্যে রাখা প্রত্যেকটা আমলাকে, যাতে আমি বিরাট হন কিচ্ছু না। খুব স্বাভাবিক একটা ব্যাপার, যদি সত্যি আমরা খবর দিয়ে থাকেন বিরোধীদের, সেটা গণতন্ত্রে হয়েই থাকে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন খবর পেতেন সেখানেও আমরা দেখেছি যে আমলা এবং পুলিশের মধ্যে থেকে তাদের কর্তারা কিভাবে বিরোধী দলনেত্রীকে খবর দিচ্ছেন। কাজে এটা নিয়ে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় খুব চিন্তিত হবেন না, কারণ তিনিও নজর রাখছেন যে কে কোথায় কাকে কি খবর দিচ্ছে না দিচ্ছে। কাজেই এতটা বোকা ভেবে নেওয়া সবাইকে উচিত না। এটা অমিত মালব্য একটা চাপ সৃষ্টি করে, যেটা প্রদীপ বলছিলেন যে এই নির্বাচনের আগেও মিঠু চক্রবর্তী বলেছিলেন আমার সঙ্গে 21 জন তৃণমূলের এমএলএ যোগাযোগ রাখছে, 38 জন এমএলএ বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। তো এইগুলো রেটরিক। আমাদের এখানেই শেষ করতে হবে। ইন্টারেস্টিং এই জায়গাটায় যে একদিকে যখন দাঁড়িয়ে বিজেপির মধ্যেও আমরা নানান ডামাডোল দেখছি, সেই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 সাময়িক বিরতির ঘোষণা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার সতর্ক বার্তা আমলা এবং শিল্পমহলের উদ্দেশ্যে। এদিকে সিপিআইএম তথা বামেদের অন্দরেও নানা রকম আলোচনা চলছে, কংগ্রেসের অন্দরেও, অর্থাৎ প্রদেশ নেতৃত্বের লাইন সঠিক নাকি হাইকমান্ডের লাইন সঠিক, এই নিয়ে চর্চা চলছে। 2000 লোকসভা নির্বাচন এই ফলাফলের সঙ্গে সঙ্গেই শেষ হয়নি, বরং 2026-এর 2 বছর আগে দাঁড়িয়ে প্রত্যেকটা দলের ক্ষেত্রেই প্রত্যেক দিন নিত্য নৈমিত্তিক একটা ঘটনা পরম্পরার সৃষ্টি করে যাচ্ছে। আপাতত আপনার রায় এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।